বই পড়া বলতে তখন আমরা গল্পের বই দেখা গেল গিয়ে পাঠ্য বইয়ের নিচে রেখে গল্পের বই পড়তাম বাবা-মার চোখ ফাঁকি দিয়ে। সেই সময় বই পড়ার প্রতি একটা আগ্রহ ছিল। হ্যাঁ, বর্তমান সময়ে বই পড়ার প্রতি মানুষ আগ্রহ হারাচ্ছে। এই বইটা আমার কাছে মনে হয় যে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা পড়তে পারবে না। কারণ তাদের ধৈর্যটা থাকবে না। আপনারা যারা লেখালেখির সঙ্গে যুক্ত আছেন, তাদের এখানে আমার মনে হয় যে একটা বিশাল ভূমিকা আছে। সেই জায়গায় কোনো কাজ করা হচ্ছে কিনা? পাঠকের ম্যাচুরিটি বাড়ে, ১ম এ সে ৩ গোয়েন্দাই পড়বে। হুম। তারপর সে মাসুদ রানা পড়বে। তারপর সে হুমায়ূন আহমেদ পড়বে। তারপরে হুমায়ূন আজাদ পড়বে। তারপরে শীর্ষেন্দু, সমরেশ, সুনীল এবং আমার ওই সময়টাতে ঘরবন্দির সময়। এটা আমাকে মোটিভেশন দিচ্ছে বা ওই মানুষ কমেন্ট করতেছে দেখে ভালো লাগতেছে বা মানুষ বলতেছে ভালো। তখন আমি যখন লিখতে গিয়ে দেখলাম যে আমি লিখতে পারছি। মানে শব্দগুলো আসতেছে। তো শব্দগুলো যে একটার পর আসে, এটা আসে কোত্থেকে? ওনার গোল্ডেন টাইমটা ছিলেন এবং ওনার ভালো, ভালো লেখাগুলোর সময় উনি পাশে ছিলেন। তো সেই মানুষটা যখন বলল যে আমার লেখাটা ভালো লাগছে, তখন এইটা আমাকে বিরাট মোটিভেশন দিচ্ছে। ওয়েলকাম টু বইটই। বেশি কথা না বলে একদমই গেস্টের কাছে চলে যেতে চাই। আমার সবথেকে ভালো লেগেছে যেই পার্টটি, সেটা হচ্ছে হাবিবুর রহমান সুভাষ নামের লাস্টের অংশটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আমি এই গল্পটা দিয়েই শুরু করতে চাই। ভাইয়া, ওয়েলকাম করছি আপনাকে। আপনার নামের লাস্টের পার্টটা, আমি যদি ভুল না করে থাকি, সুভাষ, এটার পেছনের গল্পটা আমরা শুনবো। আচ্ছা, প্রথমেই ধন্যবাদ বইটইকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সাধারণত আসলে এই নামের পেছনে যে ইতিহাসটা সেটা হলো গিয়ে বাবাই নামটা রেখেছিলেন। আমাদের ২ ভাই আমরা, আমার নাম সুভাষ, আমার বড় ভাইয়ের নাম হলো পলাশ। তো এই নাম নিয়ে একটা বিড়ম্বনা ছিল যে ঠিক আছে, নাম নিয়ে অনেকে একটু কনফিউজ হতো যে আমার ধর্মটা কি আসলে। তো এই নিয়ে আমার মনে একটা খুবই আপনি যে প্রশ্নটা শুরু করেছেন এটা মানে কি মানে সমসাময়িক একটা বিষয়, যেটা যে খুবই মানে চিন্তার একটা বিষয় বা ভাবনার বিষয়কে উস্কে দেয়, যেটা হলো গিয়ে আমরা এখন মানুষের মাঝে অনেক উম, আ আ ধর্ম নিয়ে বাড়াবাড়ি দেখি, রয়েছে। তো এই প্রশ্নটা সব মানে সেটা একটা উত্তর দেয় যে আমাদের সময়ে যখন ছিলাম ৯০-এর দশকে, তখন এই একটা আমার নাম যে সুভাষ রাখলো আমার বাবা, অথচ সেই সময় উনি কত মানে একটা খোলা মনের মানুষ ছিলেন যে একটা নাম সুভাষ হতে পারে। তো আমার আমার মনে কিছুটা হলেও ওই সময়টায় কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো আমি একদিন এলাকার একজনই আমি বড় হয়েছি গাজীপুর ক্যান্টনমেন্টে। তো ওখানকার ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে হুজুর হয়তো বলেন যে এরকম নামটা এটা কি, এতে কোনো সমস্যা আছে কিনা? তো উনি খুব সুন্দর একটা অ্যান্সার দিলেন যে দেখো, নামের উত মানে অর্থ যদি ভালো হয় তুমি যেকোনো নাম রাখতে পারো। সো এখনকার কেউ এভাবে বলবে কিনা আমি জানি না। মানুষের দৃষ্টিভঙ্গি অনেক পাল্টে গেছে। যেটা খুবই দুঃখজনক। অবশ্যই, অবশ্যই। এই সুভাষ নামটা নিয়ে ধরেন আপনার যারা বন্ধু-বান্ধব আছে, তারা কতটুকু পছন্দ করে এটা? এবং এটা নিয়ে কখনো আপনার সঙ্গে কোনো মজার কোনো স্মৃতি আছে কিনা? আমরা তো ছোটবেলার গল্পটা শুনলাম এটা। জি, জি। আপনার বন্ধু-বান্ধবের সঙ্গে এই নামটা নিয়ে কোনো মজার স্মৃতি আছে কিনা? সত্যি কথা হচ্ছে আমি আসলে এই নামেই পরিচিত। আমার এলাকায় যারা বন্ধু-বান্ধব আছে, স্কুল, ইউনিভার্সিটি যারা বন্ধু তারাও সুভাষ নামেই চেনে। কিন্তু আমার এখন কর্মক্ষেত্রে এই নামে অবশ্য কেউ ওইভাবে চেনে না। খুব স্বাভাবিক। অনেক দেখা যায় যে ছোটবেলার বন্ধু যারা আমার অফিসে কেউ যদি আমাকে খুঁজতে আসে সুভাষ নামে চিনে, আ এনকোয়ারি করলে তখন আর খুঁজে পায় না যে সুভাষটাকে। তো এটাই মানে এই ধরনের আরকি জিনিসগুলো আছে। আর সবচেয়ে বড় ব্যাপার যে যারা বন্ধুরা যখন ছিল বা এখনো যারা আছে, এই নাম নিয়ে আমাকে কখনো আরকি বিড়ম্বনায় পড়তে হয় না যে নামটা হিন্দুয়ানি কিনা। এটা বাট আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আমি যখন পুরো নামটা পড়লাম, আমার লাস্টের পার্টটা ভালো লেগেছে। আমি তখন ১ম এই চিন্তা করেছি যে আপনার নামের গল্পটা দিয়ে আমরা শুরু করব। আমরা একটু ছোটবেলায় ফিরতে চাই যে একজন লেখকের ছোটবেলা কি একজন সাধারণ মানুষ, লেখকও সাধারণ মানুষ তা অবশ্যই, সেটা থেকে একটু ব্যতিক্রম হয় কিনা? আপনার ছোটবেলাটা কেমন ছিল? কিভাবে শুরু হয়েছিল? আমরা একটু শুনি না জার্নিটা? হ্যাঁ, আসলে সত্যি বলতে কি যে আ আমাদের সময়ে যেটা ছিল, আ আমার মনে হয় ৯০ দশকে সবার গল্প একই রকম। আমরা কলোনিতে বড় হওয়া, ক্যান্টনমেন্টের ভেতরে একটা কলোনি ছিল, সেই কলোনিতে বড় হওয়া এবং তখন বিনোদন বলতে বই পড়া এবং টিভি দেখা যেটা। তো বই পড়া বলতে তখন আমরা গল্পের বই দেখা গেল গিয়ে পাঠ্য বইয়ের নিচে রেখে গল্পের বই পড়তাম বাবা-মার চোখ ফাঁকি দিয়ে। তো আমার একটা স্মৃতি মনে আছে যে আমি যখন এসএসসি পরীক্ষার ৩ মাস আগে
আমার পাঠ্য বইয়ের নিচে আমি একটা গল্পের বই রেখে পড়ছিলাম। বাবা হঠাৎ অফিস থেকে কোনো কারণে আসছিলেন, এসে আমাকে হাতে নাতে ধরে, তো আমার মনে হচ্ছে যে ওই সময় আমি ভালোই খেয়েছিলাম আর কি। এই স্মৃতিটা মনে হয় যে ওই সময়ের কমন, বেশি সবার। খুবই কমন। এখন বিষয়টা কি এরকম যে বইয়ের মধ্যে মোবাইল নিয়ে পড়তেছে, মানে রিডিং বইয়ের মধ্যে মোবাইল নিয়ে পড়তেছে, এটা বাবা দেখে ফেলতেছে, আপনার কি মনে হয় বিষয়টা কি এখন এরকম বিষয়টা হয়েছে? এখন এরকম হয়, মানে জাস্ট টেকনোলজির কারণে পাল্টে গেছে। তাহলে প্রশ্ন এটার সাথে কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে এটার সাথে আমার মনে হয় যে খুব খুব সাংঘর্ষিক যে সেই সময় বই পড়ার প্রতি একটা আগ্রহ ছিল, হ্যাঁ, বর্তমান সময়ে বই পড়ার প্রতি মানুষ আগ্রহ হারাচ্ছে। আপনি এটার সাথে একমত করবেন কিনা আমি জানি না, এবং যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কেন মানুষ বই পড়ার দিক থেকে আগ্রহ হারাচ্ছে, আপনার কি মনে হয়? আসলে কি বর্তমান সময়ে আমরা যেটা হলো গিয়ে যে আমরা সবকিছু খুব অল্পতেই পেয়ে যাই, খুব অল্পতেই পেয়ে যাই। এবং আমি যদি বলি যে আমার খুব একটা বড় কাজ, আমি যদি এআইকে বলি, ChatGPT কে বলি, সে আমাকে উইদিন 1 সেকেন্ডে করে দিচ্ছি। আমি একটা কম্প্যারিজন করতে বললাম, যেটা আমাকে হয়তো ১ ঘন্টা লাগতো, সেটা ১ সেকেন্ডে করে দিচ্ছে। এতে কি হচ্ছে, মানুষ খুব দ্রুত সবকিছু পেয়ে যাচ্ছে। পেয়ে যাওয়াতে তার ধৈর্যটা কমে গেছে অনেক বেশি। সুতরাং কেউ ওই অত বড় মোটা বই পছন্দ করে পড়তে চায় না। মানুষ, যেহেতু আমরা এখন রিল দেখতে পছন্দ করি, বড় একটা মুভি যদি স্লো মুভি আমরা দেখতে পছন্দ করি না। খুবই মানে উইদিন 2 or 3 সেকেন্ড আমাকে যদি রিলটা না টানে, আমি দেখি না, স্ক্রল করে চলে যাই, রাইট? তাহলে এইখানে মানুষের ভেতরের প্রত্যাশাটা, যা উইদিন 2 সেকেন্ডে আমাকে এন্টারটেনমেন্ট দিতে হবে। এখন আমি যেটা গল্প লিখি, সেখানে আপনি যদি শীর্ষেন্দুর একটা বই পড়েন, যাও পাখি, আমি কিছুদিন আগে কয়েকদিন আগে পড়ছিলাম। আমি টানা ৬ ঘন্টা যাও পাখি পড়লাম। বইটা হলো খুব বড় ভলিউমের বই। ১ম দিনে শেষ করতে পারলাম না। পরের দিন আরও ৪.৫ ঘন্টা পড়লাম টানা। মোট ১০.৫ ঘন্টা পড়ে ২ দিনে শেষ করলাম। অথচ এই বইটা আমার কাছে মনে হয় যে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা পড়তে পারবে না। কারণ তাদের ওই ধৈর্যটা থাকবে না। এখানে এই বইটাতে কোনো উত্থান-পতন নাই। খুব বেশি আহামরি, মানে কোনো সাসপেন্স নাই। কিন্তু বইটা আমাকে মন্ত্রের মতো টানে। কিন্তু এখনকার ছেলেমেয়ে এগুলো পড়তে পারবে না। ওই যে তাদের খুব অল্পতেই তাদের এন্টারটেইনমেন্ট দরকার, এক্সাইটমেন্ট দরকার। তো এসব কারণে দেখা যাচ্ছে কি যে আপনি ভা বর্তমান সময়ে যেটা প্রথমত হার্ড কপির প্রতি মানুষের আগ্রহ অনেক কমে গেছে। অনেক কমে গেছে। অনলাইনে মানুষ পড়তে চায় এবং খুব কম সময়ে মানুষ আনন্দ পেতে চায়। তো এটার এই কারণে একটা বড় ধরনের শিফট, আমি যা বলবো আরকি। অবশ্যই। সেক্ষেত্রে এটাকে আপনি খারাপভাবে দেখছেন কিনা? অবশ্যই দেখছেন আমি জানি। এটাকে আ সমাধানের উপায় হিসেবে আপনি কি মনে করেন? কি হতে পারে? কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে? এবং আপনারা যারা লেখালেখির সঙ্গে যুক্ত আছেন, তাদের এখানে আমার মনে হয় যে একটা বিশাল ভূমিকা আছে। সেই জায়গায় কোনো কাজ করা হচ্ছে কিনা? আমরা একটু যদি জানতে চাই আপনার কাছে। সত্যি কথা বলতে যে হ্যাঁ, একদম যে সবাই যে এমন তা না। যারা আমি দেখেছি যে ভালো বই, যদি এখনো একটা ভালো সিনেমাও যদি হয়, যেমন 'বনলতা এক্সপ্রেস' কিছুদিন আগে, এটা সবাই আ হলে গিয়ে দেখেছে। আবার একই সাথে কিন্তু আ সালমান সালমান খানই তো ওনার নাম নাকি? সরি, সাকিব খান, সরি, না, সাকিব খান। কোনো সাকিব খান। তো সাকিব খানের যে এখনকার যে মুভিগুলো কিন্তু খুব হিট হয়। খুবই হিট হয়, অনেক মানুষ দেখে। আপনি যদি জাস্ট এটিলে তুলনা, যে ২ টা গল্প বা ২ টা সিনেমা ২ ধরনের, এবং তাদের দর্শকও আমার মনে হয় ২ ধরনের। তো এটা সবসময় ছিল। এবং আমাদের সময়েও মনে করা হতো যে মাসুদ রানা কেন পড়ে? বা ৩ গোয়েন্দা কেন? নষ্ট হয়ে যাবে তো। আর আমি জানি না ৯০ দশকে যারা ছিল তারা, আমাদের সময় এইচএসসিতে একটা আ স্টোরি আমাদের পড়তে হতো, 'রিডিং ফর প্লেজার'। এটা আমি খুব মন দিয়ে পড়েছিলাম। তো ওখানে লেখা ছিল যে যে পাঠকের ম্যাচুরিটি বাড়ে। ১ম এ সে ৩ গোয়েন্দাই পড়বে। তারপর সে মাসুদ রানা পড়বে। তারপর সে হুমায়ূন আহমেদ পড়বে। তারপরে হুমায়ূন আজাদ পড়বে। তারপরে শীর্ষেন্দু, সমরেশ, সুনীল। এভাবেই তার মানে ম্যাচুরিটিটা বাড়ে। রাইট। সো ওখানে সবচেয়ে বড় কথা ছিল যে না, ও যেটা পড়ে আনন্দ পাচ্ছে ওটা পড়ুক। তুমি বাধা দিও না। কারণ ও একটা সময় ওর ম্যাচুরিটি হবে না, এটা আমাকে আর আনন্দ দিতে পারছে না। মানুষ এরকমই। মানুষ কন্টিনিউয়াসলি ডেভেলপ করে। তো আমি প্রথমে হতাশ না। এখনো যদি কেউ ভালো লেখা লিখে, পাঠক একসময় সেটা গ্রহণ করবেই, অবশ্যই হবে। সেটাই নিয়ম আরকি। আচ্ছা, যেহেতু বনলতা এক্সপ্রেসের কথা বললেন, আচ্ছা, এটাতে আমি যদি একটা রেলেভেন্ট প্রশ্ন আমার মনে হয় চলে আসে, সেটা হচ্ছে যে একটা বই
একটা গল্পের বই বা একটা উপন্যাস, সেটাকে ভিজুয়ালি কনভার্ট করা, আপনি কতটুকু পজিটিভ দেখেন কিংবা নেগেটিভ দেখেন? যদি পজিটিভ দেখে থাকেন, সেক্ষেত্রে কেন এটাকে পজিটিভ দেখেন? আর যদি নেগেটিভ দেখে থাকেন, সেক্ষেত্রে এটাকে কেন নেগেটিভ আপনি দেখবেন? আমি প্রশ্নটা ক্লিয়ার করতে পেরেছি? আমি যতটুকু বুঝতে পারলাম যে একটা বই একটা লেখক যেভাবে লিখছেন, সিনেমাতে সেটা কনভার্ট হয়ে সেটা কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ। রাইট। সত্যিকার অর্থে কি যে আমি এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়েছে, যতগুলো বই থেকে, স্টোরি থেকে, যেগুলো বিখ্যাত গল্প থেকে বিখ্যাত সিনেমাগুলো সেইভাবে কনভার্ট হয় নাই কখনোই। কারণ কি, সিনেমা হলো কি একটা বাণিজ্যিক জিনিস। এখানে যখনই বাণিজ্যিক একটা ব্যাপার চলে আসে, তখন মূল গল্প থেকে কিছুটা বিচ্যুতি হবে, একটু চেঞ্জ, অনেক ক্ষেত্রে অনেকখানি চেঞ্জ করতে হয়। এটা হলো সিনেমার স্বার্থে। তো দুইটা একদমই দুই রকম ব্যাপার। তবে মূল গল্পকে কখনোই মানে টাচ করতে পারে না। টাচ করতে পারে না। রাইট। সেক্ষেত্রে যদি এরকম হয় যে একটু চেঞ্জেস হলো, এটা যদি এটা 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 একজন লেখক কতটুকু সমর্থন দেবে আপনার মনে হয়? যে আপনি একটা সন্তানকে বড় করেছেন, একটা বই বা একটা একটা সন্তানের মতোই তো, তাই না? এটা কতটুকু পজিটিভলি নেবে আপনার কি মনে হয়? যদি লেখক বইটাতে যেটা বলতে চেয়েছেন, উনি যেই আদর্শটা আসলেই এস্টাবলিশ করতে চেয়েছেন, সেটা যদি ঠিক থাকে, তাহলে আমার কাছে মনে হয় কি লেখক এতে আপত্তি করবেন না বা করা উচিত না। কারণ তাতে আরও প্রচারটা বেশি পেল, কারণ সিনেমারও বেশি মানুষের কাছে পৌঁছায়। ওকে। সেক্ষেত্রে ধরেন বনলতা এক্সপ্রেসের বিষয়টা গেল। আমরা যদি একটু জানতে চাই যে আপনার জীবনের প্রথম, আমরা একটু মানে গম্ভীর যে চলে গিয়েছিলাম, আমি চাচ্ছিলাম যে এটি শুরু থেকে নিয়ে আসতে, আবারও আমরা ফিরবো আপনার ছোটবেলা থেকেই। যে আপনার জীবনের প্রথম লেখাটা কি ছিল? কি লিখেছিলেন? এবং আপনার কখন চিন্তাটা আসলো যে আমার কিছু পেন্সিল দিয়ে বা কলম দিয়ে খাতায় লিখতে হবে? এই সময়ের কথাটা মনে আছে কিনা আপনার? সত্যিকার অর্থে কি যে আমি লেখালেখি শুরু করি 2020 সালে। যখন আমার বয়স কত 44 বা 44 Till now you are too much young. আমি মানে এই সামনের ফেব্রুয়ারিতেই 50-এ পড়ব। তো আমি লেখালেখি কিন্তু করব কখনোই ভাবি নাই, নেভার এভার। আমি যখন 2020-এ কোভিড আসলো, করোনাকালীন যখন আমাদের যে মহামারী আসলো, তখন আপনারা সবাই জানেন যে আপনিও আমাদের ঘরবন্দি সময় কাটছে, এটা বড় একটা সময়। রাইট। তো সেই সময়ে সারাদিন বাসায় বসে থেকে, তো মানুষ তখন কিন্তু সবচেয়ে বেশি মানে অনলাইনে সময় দিয়েছে। তো পেন্সিল নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেখানে মানুষ মানে সাহিত্য এবং শিল্প নিয়ে ওরা কাজ করে প্রথম থেকেই। অনেক লেখক ওখানে লিখা দিত, অনেক বড় বড় লেখকও পেন্সিল থেকে উঠে আসছে। তো আমি দেখতাম যে একটা লেখা কেউ পোস্ট করলে, একটা গল্প মানুষ 5,000-6,000 লোকও পড়তেছে, এরকম আছে। মানে 5,000-6,000 লাইক পড়তেছে, আর তার পড়ছে আরও বেশি। তো আমি অবাক হতাম যে গল্প মানুষ মানে এত লোক পড়ে। তো যেহেতু আমি ছোটোকাল থেকেই গল্প পড়তাম, তো আমি চাচ্ছি এই 1-2টা লিখে দেখি কীরকম হয়। তো আমার মনে আছে 2020-এর মার্চ বা এপ্রিলের দিকে আমি প্রথম একটা ছোট্ট একটা গল্প লিখলাম। যে প্রথম একটা গল্প লিখলাম, 70 থেকে 80টা হয়তো লাইক বা কমেন্ট এরকম। তারপরে 2-3টা গল্প লেখার পরে আরেকটা গল্প যখন লিখলাম, তখন ওই গল্পটা দেখলাম যে 1500 লাইক পড়ে গেল। তখন জিনিসটা ভালো, এবং আমার ওই সময়টাতে ঘরবন্দির সময়, এটা আমাকে মোটিভেশন দিচ্ছে, বা ওই মানুষ কমেন্ট করতেছে দেখে ভালো লাগতেছে, বা মানুষ বলতেছে ভালো, আপনার লেখা খুব ভালো লাগে পড়তে। তো তখন আমি লেখা শুরু করলাম। তো দেখা গেল কি যে ওই সময়ে এমন গিয়েছে যে আমি হয়তো প্রতিদিনই গল্প লিখতাম, এভরিডে। তো এখন পর্যন্ত আমার গল্প লেখা হয়েছে 310টা, ছোট বড় মিলিয়ে। তো সেখানে তার মানে ওই করোনার ওই সময়টা আমাকে আসলে ইনস্টিগেট করছে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে করোনা কিছু মানুষের জীবনে খারাপ সময় এনেছে, আপনার জীবনে খুব দারুণ একটা সময় এনেছে, আমরা বলতে পারি তো? না, করোনা ডেফিনিটলি যে করোনা আমাদের অনেক দিক থেকে এগিয়ে দিয়েছে। যে এই যে ডিজিটালাইজেশন বলেন, বা আমরা যে অনলাইনে এখন বাংলাদেশে যে কোনো একটা ছোট ছেলেও জানে যে অনলাইনে জুম মিটিং করা যায়। তো এটা তো করোনার একটা উপহার। আর করোনায় এমন কোনো ফ্যামিলি নাই যে যাদের পরিচিত কেউ মারা যায় নাই। আমার নিজের বাবা মা মারা গেছেন করোনায়। তো এমন কোনো ফ্যামিলি নেই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং করোনার ওই আপনি যেটা বললেন নেগেটিভস তো আছেই, পজিটিভ অনেক কিছু আছে আর কি। অবশ্যই। আচ্ছা, আমরা একটা প্রশ্ন আমার মনের মধ্যে খুব ঘুরপাক খায়, এটা আমার জানার ইচ্ছা। যে ধরেন একটা মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে পরিচিতি পেয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে? সে কখনো লেখালেখি করেনি, লেখালেখির প্রতি ওরকম হয়তো বা আগ্রহ ছিল না, বাট সোশ্যাল মিডিয়াতে পরিচিতি পাওয়ার দরুন সে চিন্তা করছে যে সে একটা বই লিখবে, বই লিখবে, এবং সে লিখে ফেললো, সেটা পাবলিশও করে।
সেটা মানুষ কিনছে বা কিনছে না সেটা নিয়ে নেগেটিভ পজিটিভ কথাবার্তা চলছে। আপনি ওভারঅল বিষয়টাকে কিভাবে দেখেন? এটা কি যে এই জিনিসটা হবে, এটা খুব স্বাভাবিক যে আমি যখন একটা পরিচিতি পাবো, আমার একটা ফ্যান বেজ আছে, তাদের একটা আমি যাই করি না কেন তারা সেটা ফলো করে অথবা সেটাকে তারা স্পন্সর করে। হুম। এখন ওই লোকটা যদি একটা বই লিখে, যার বই কথা লিখা না, তার বই লেখার কথা না, কিন্তু সেই বইটা লিখলো, ঠিক আছে, কিছু বিক্রিও হইলো, তার ফ্যান বেস তারা প্রথমবারের মতো যেহেতু উনি বের করছে সেই হিসেবে কিনলো, সেকেন্ড বা থার্ড, এরপর আর কিনবে না সত্যি বা পড়বে না, সুতরাং এবং সেও একসময় থেমে যাবে। এটা খুব ন্যাচারালি জিনিসটা হবে। তো আমরা যদি বলি যে না তুমি লিখো না, তখন হয়তো সে থামবে না, কিন্তু সে নিজে নিজে থেমে যাবে সত্যিকার অর্থে। তো এটা নিয়ে আসলে মাথা ব্যথার কোনো কারণই নেই। ওকে। বর্তমান সময়ে আপনি কি মনে করেন যে যারা নতুনভাবে লেখক হতে চায়, লেখালেখি শুরু করবে চিন্তা করছে, এনাদের ক্ষেত্রে কি পরামর্শ আপনার থাকবে যে কোন বিষয়গুলো তারা একটু নজর রাখবে? কোন জনরাটা নিয়ে লিখলে সেটা মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য কাজে আসবে? আপনার কি মনে হয়? আহ, আমি যখন লেখালেখি শুরু করলাম, তখন আমি যখন লিখতে গিয়ে দেখলাম যে আমি লিখতে পারছি, মানে শব্দগুলো আসতেছে। তো শব্দগুলো যে একটার পর আসে, এটা আসে থেকে আমি গত 40 বছর, সরি 40 বছর তো পড়াশোনা, মানে আমি যদি ক্লাস 8 থেকে ধরি বা 7 থেকে ধরি, যখন থেকে আমরা গল্প বই পড়াশোনা করলাম, তো ওই সময়তে এটা বড় একটা সময়, 15-20 বছর সময় আমি গল্পগুলো পড়া হয়েছে। তো অটোমেটিক শব্দগুলো আসতেছে, তার মানে কি পড়তে হবে, প্রচুর পড়তে হবে। মানে তুমি যদি লিখতে চাও ওই ধরনের গল্প বা উপন্যাস মানে যেটা তোমাকে টানে, না টানলে, এখন দরকার যে বর্তমান প্রেক্ষাপটে সামাজিক মূল্যবোধ অথবা আমাদের দেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো নিয়ে লেখা দরকার। এখন আমাকে যদি এটা না টানে, দরকার নেই। তো তোমাকে যেটা টানে সেটাই তোমার পড়া উচিত, এবং তুমি নিজের মানে রিডিং ফর প্লেজার, তুমি নিজের আনন্দে যদি পড়ো, এবং পড়লে অটোমেটিক পড়তে ওই শব্দগুলো লেখা সময় চলে আসবে, আদারওয়াইজ আসবে না। অবশ্যই। তার মানে আপনি যেটা বললেন যে একজন যদি নতুন লেখক হতে চায় তার ক্ষেত্রে আপনার পরামর্শ তাকে প্রচুর পড়তে হবে। পড়তে হবে, আমি এই এবং যেটা তার পছন্দের। পছন্দের অবশ্যই। হ্যাঁ। আমি এখান থেকে একটা বিষয় একটু লিঙ্ক করতে চাই। সেটা হচ্ছে যে কিছু জিনিস আমি মনে করি যে আল্লাহ প্রদত্ত বা হ্যাঁ, স্রষ্টা প্রদত্ত। অবশ্যই। এটা আমি আশা করি যে আপনিও আমার সাথে হ্যাঁ, সহমত অবশ্যই। করবেন। সেক্ষেত্রে আমার হয়তো ঐরকম ক্রিয়েটিভিটি নাই। অনেকের চিন্তাভাবনা অনেক প্রখর, অনেক চিন্তা শক্তি অনেক ভালো, লিখতে পারে ভালো। সেটা তো হ্যাঁ, এখন যে এরকম চিন্তা শক্তি এত ভালো না, স্রষ্টা হয়তোবা তাকে এই ক্রিয়েটিভিটিটা দেয় নাই। সেক্ষেত্রে সে যদি প্রচুর পরিমাণে পড়ে, তার পক্ষে কি সম্ভব যে ওই পরিমাণের একজন ভালো লেখক হওয়া? আপনার কি মনে হয়? আহ, এটা হলো কি যে আহ, রবীন্দ্রনাথ ঠাকুর, আমি বলবো যে এরা তো স্রষ্টা প্রদত্ত তাদের আহ, গুণাবলী। হুম। আর আরেকজন মনে করেন হুমায়ুন আহমেদ, একজন ইনিও স্রষ্টা বা প্রদত্ত। ওনার হিউমার যেভাবে স্পন্টেনিয়াসলি আসতো, তো এই জিনিসগুলো না মানে জাস্ট আপনি পড়ে আসবে না আসলে, যেটা কিছু জিনিস স্রষ্টা কিছু দিন তো আসবে, অবশ্যই থাকবে। এই ডিফারেন্সটা থাকবে। অবশ্যই। আমরা যদি হুমায়ুন স্যারের কথা বলি, আমি যদি ভুল না করে থাকি, উনি একজন কেমিস্ট্রির স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, ওদের ইউনিভার্সিটি ছিল, সেই জায়গা থেকে উনি একজন লেখক হয়ে এত পরিচিতি পরিচিতি পেলে। পেয়েছে। আপনার কি মনে হয় যে এটার পেছনে কি মানে বড় একটা কারণ কি হতে পারে? উনার চিন্তা শক্তি, উনি প্রচুর পড়তো এরকম কিছু, বা আপনার কি মনে হয়? আমি ওনার যে ছোটকালে গল্পগুলো পড়েছি, এবং আমি দেখছি উনি খুবই ছোটকাল থেকেই মানে এরকম ইনোভেটিভ ছিলেন। এবং ছোটকাল থেকে উনি জাদু দেখাই বেড়াতেন, এবং নানান ধরনের কাজকর্ম করতেন যেগুলো সবাইকে আনন্দ দিত। উনি ছোটকাল থেকে ওনার নেচারটা ছিল এরকম আসলে। এবং সত্যি কথা উনি আবার খুব মেরিটোরিয়াস ছিলেন, এবং খুব মেধাবী ছিলেন একজন মানুষ, এবং আশেপাশের জিনিসগুলো খুব রিলেট করতে পারতেন। এই মানুষটা এত সহজ করে সবকিছু যে উপস্থাপন করতে পারতেন, এটা তার প্রথম থেকেই ছিল সত্যিকার অর্থে। স্রষ্টা প্রদত্ত আমরা বলতেই পারি। হ্যাঁ। আচ্ছা, আমরা যেহেতু হুমায়ুন স্যারের টপিকে ঢুকলাম, আমরা স্যারের কোনো মজার ঘটনা শুনবো কিনা যে আপনার জানা আপনি পড়েছেন বা এরকম কিছু আপনি আচ্ছা, শেয়ার করতে চান? যে আচ্ছা মানে স্যার রিলেটেড যেটা কি, আমি যখন লেখালেখি শুরু করি তখন তো উনি নেই। আমার একটা জিনিস মনে আছে, আমি তখন পেন্সিলে লেখালেখি করি। আমি একটা গল্প পোস্ট করার পর সেই গল্পে ওনার যে স্ত্রী গুলতেকির আহমেদ, উনি একটা কমেন্ট করছিলেন যে আপনার লেখা আমার ভীষণ ভালো লাগলো, এটা পড়ে লিখবেন এরকম। উনি উৎসাহ দিয়ে খুব খুব ভালো একটা কমেন্ট করেছিলেন।
তো ওইটা আমাকে খুব মোটিভেশন দিয়েছিল যে হুমায়ুন স্যারের সাথে যিনি সবসময় ছিলেন গুলতেকিন, সেই এবং উনি ওনার গোল্ডেন টাইমটা ছিলেন এবং ওনার ভালো ভালো লেখাগুলোর সব উনি পাশে ছিলেন। তো সেই মানুষটা যখন মানে বললো যে আমার লেখাটা ভালো লাগছে, তখন এইটা আমাকে বিরাট মোটিভেশন দিচ্ছে। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার মানে একজন লেখকের সবথেকে কাছের মানুষ যারা, হুম। তারা ইন্সপায়ার করলে বেশি খুশি হয় এবং লেখক খুব বেশি উৎসাহিত হয়, নাকি যারা পাঠক তারা ইন্সপায়ার করলে বেশি উৎসাহিত হয় লেখক? আপনার কি মনে হয়? সত্যিকার অর্থে লেখকের ফার্স্ট কাস্টমার হলো পাঠক। পাঠক এখন সেটা কাছের মানুষ হতে পারে। সে দেখা গেল কাছের মানুষ তার বই পড়ার আ অত সে অত বই পড়তে পছন্দ করে না বা গল্প পড়তে পছন্দ করে না, যদি কাছের মানুষ সেরকম হয়। সুতরাং সে যদি বই না পড়ে বা বা ওই যেসব তার আগ্রহ কম, সে যদি উৎসাহ দেয় সেটা ঠিক আছে, সেটা ভালো লাগবে। কিন্তু যিনি পাঠক, যিনি সত্যিকারে পড়ে, তার দেওয়া উৎসাহটা বেশি কাজে লাগে। আমরা একটু আপনার লেখাতে ফিরতে চাই। আপনার লেখার যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো আপনি কিভাবে তৈরি করেন? চরিত্রগুলো তৈরি করার সময় কোন কোন বিষয়গুলো চিন্তা করেন? আমরা একটু যদি জানতে চাই আরকি। আ সত্যিকার অর্থে যে দেখা যায় কি যে আমি যখন লিখতে বসি, তো বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান সময়ে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, এগুলো আমাকে খুব নাড়া দেয়। আ তো এই ধরনের ঘটনাগুলো যখন নাড়া দেয়, ওই চরিত্রগুলো প্রাধান্য পায় এবং সেগুলো সামনে চলে আসে। যেমন আ দেখা গেল কি যে বাংলাদেশে খুব একটা কমন জিনিস যে মানুষ বিচারহীনতা বা আদালতে সে বিচারটা ঠিকমতো পায় না। সঠিক বিচারটা সঠিক পাচ্ছে বিচারটা না, বা বিচারটা পাইতে গেলে অনেক হেনস্থার শিকার হেনস্থার শিকার হচ্ছে অথবা অনেকে মিথ্যা মামলার দিয়ে হয়রানি হচ্ছে। তখন আমি একটা ক্যারেক্টার আ আ তৈরি করলাম, সেটা হলো অ্যাডভোকেট দময়ন্তী এই নামে আরকি। এই নামে কয়েকটা আমি সিরিজ লিখেছিলাম। তো লেখার পর খুব এটা সবাই জনপ্রিয় হলো এবং লোকজন খুবই এটা লুফে নিল। আর ঠিক ওই সময় 'প্রথম আলো' একটা আ তারা একটা লেখা আহ্বান করলো। দিস ইজ এ কম্পিটিশন। হিরো হোন্ডা সেটা স্পন্সর করেছিল। তো তারা লেখা চাইলো যে এটার লেখাগুলো আনিসুল হক উনি প্রধান বিচারক থাকবেন। সেটা একটা কম্পিটিশন হবে। তো আমি হলো একটা ওষুধ কোম্পানিতে জব করি। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে। আমার পড়াশোনা হলো ফার্মেসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মূলত ওষুধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। আচ্ছা। তো আমি মার্কেটিংয়ে জব করি। তো আমার কলিগ যে আমার টিমের একটা মেয়ে, ও বলল যে, "ভাইয়া আপনি দিচ্ছেন না কেন কম্পিটিশন?" আমি বলছি, "না ধরিল কেন? আমি তো লিখি এটাই তো বেশি।" তখন ও, "না ভাই আপনি দেন।" তো ও যেদিন বলল ওইদিন ছিল লাস্ট ডেট। তো ওইদিন আমি ওই অ্যাডভোকেট দময়ন্তীর ১ম একটা গল্প আমি মানে ওদেরকে দিয়ে মানে মেইল করলাম আ প প ১ম অফিসে। তো তার ঠিক ২ মাস পরে ও ওদের অফিসে ফোন আসলো যে, "আপনার নাম মোহাম্মদ হাবিবুর রহমান?" জি। তো বলল যে, "আপনি তো ফার্স্ট হয়েছেন এই গল্প প্রতিযোগিতায়। তো আমাদের একটা প্রোগ্রাম হবে। আনিসুল হক স্যার নিজে থাকবেন। আপনাদের এই সবাই আরও বাকি যে ২ জন যারা সেকেন্ড বা থার্ড ওনারা আসবে।" তো তার কিছুদিন পরে আমাদের ৩ জনের ছবি দিয়ে ১ম আলোতে প্রতিযোগিতায় যারা ফার্স্ট, সেকেন্ড। তো এটা খুব মোটিভেটিং ছিল। তো এইভাবে আসলে ক্যারেক্টারগুলো তৈরি হয় যে আশেপাশে যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলো দিয়ে আ জিনিসগুলো হয়। যে কিছুদিন আগে আমি একটা গল্প দিলাম। সেখানে ছিল যে একটা অনেস্ট মানুষ, সৎ মানুষ। আ সে খুবই সৎ। কিন্তু আ বা ইন্টারেকশন এ তার সমাজের ২ জন আ উচ্চবিত্ত মানুষের সাথে তার পরিচয় হয়। কিন্তু তারা তাদের ওই মানে লোকটার একটা গরিব মানুষ, তার সততা দেখে তারা ঈর্ষা করে যে ও তো সৎ কেন? এত সৎ কেন? তখন ২ বন্ধু চ্যালেঞ্জ করে যে ওকে আমরা মানে অসৎ প্রমাণ করব। তো ওরা নানানভাবে চেষ্টা করে টাকা দিয়ে, নারী দিয়ে, গাড়ি দিয়ে এরকম নানান কিছু ট্রাই করে কিন্তু পারে না। তো শেষ পর্যন্ত এবং একটা সময় এই জিনিসটা ভাইরাল হয়ে যায় যে তাকে অসৎ করার চেষ্টা করা হয়েছে। যেহেতু এখন ফেসবুকের যুগ খুব যখন ওই ঘটনাটা ভাইরাল হয়ে যায়, তখন সবাই ওই লোকটার মানে তার ভিডিও দেখে ডেইলি ১,০০,০০০ হয়ে যায়। তখন ধীরে, ধীরে ওই লোকটার যে ফ্যামিলি যারা তারা বলে যে, "আমরা তাহলে তুমি মাঝে, মাঝে ভিডিও দাও। তোমার এগুলো ভিডিও দেখে মানুষ আরো তোমার সৎ হওয়ার প্রতি উদ্বুদ্ধ হবে।" তো লোকটা কনভিন্স, "আচ্ছা ঠিক আছে আমি দেই।" এই করতে, করতে লোকটা কিন্তু ওই লোভে পড়ে যায়। তো একটা সময় ওই ২ বন্ধু বলে যে শেষ পর্যন্ত কিন্তু অসৎ হইছে। তো যাই হোক শেষে আমি একটা পজিটিভ এন্ডিং রাখছি যে না, তাকে আমি পরাজিত হতে দেইনি। তো এখন কিন্তু আমাদের সমাজে এটা খুব একটা আসলেই অভাব, আসলেই অভাব। আমরা আজকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে যে একটা জায়গায় একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, একটা পিকআপ ভ্যান। সেখানে
কোনো একটা কোম্পানির গুরুদূত ছিল। তো স্কুলের বাচ্চারা সেগুলো মানে কার্টুন করে করে নিয়ে যাচ্ছে। তো আমার কথা যে তারা যে কাজটা করলো তাদের ফ্যামিলিতে ওটা নিয়ে একটু জিজ্ঞেস করবে তুমি কোথায় পেলে, রাইট। তো আমাদের অবক্ষয়টা আসলে মানে কোথায় চলে গেছে। তাহলে এটার শুরুটা কি আপনি বলবেন যে ফ্যামিলি থেকে হচ্ছে এরকম কিছু, মানে একটা জেনারেশনের অবক্ষয়ের শুরুটা ফ্যামিলি থেকে হচ্ছে? ফ্যামিলি অবশ্যই অবশ্যই ফ্যামিলি যদি যদি তাকে গ্রুম আপ না করতে পারে, আবার যিনি করবেন তাকে শুদ্ধ মানুষ হতে হবে, বাবা মাকেও শুদ্ধ মানুষ হতে হবে। আমাদের সবাই বাবা মা মানেই তারা শুদ্ধ মানুষ, কিন্তু এখন আমি দেখি এখন আমরা দেখি আসলে এটা তো আধুনিকের কারণে মানে সম্পর্কগুলো এমন পর্যায়ে চলে গেছে যে মানে কাউকে মানুষ বিশ্বাসও করছে না। জিনিসগুলো বিশ্বাসে পারস্পরিক বিশ্বাস, পারিবারিক বন্ধন এগুলো সবই অনেক কমে গেছে। আচ্ছা, এইটার সাথে একটা পারিপার্শ্বিক প্রশ্ন গতানুগতিক ধারায় চলে আসে, সেটা হচ্ছে যে আমরা কয়েকটা জেনারেশন জানি, আপনি অবশ্যই জানেন। হ্যাঁ, মিলেনিয়ার, আলফা। জেনজি। আপনি দুটা জেনারেশনের আমি যদি কথা বলি, বর্তমান সময়ে যে জেনারেশনটা, জেনজি হ্যাঁ জেনজি, যারা এরা মোটামুটি একটা লিড দেওয়ার চেষ্টা করছে বা খুব হট টপিকে আছে, এবং তার আগে যে জেনারেশনটা ছিল 90s এর কথাই আমি বলি, এই তরুণ আর বর্তমান সময়ের তরুণ, এই দুইটার মধ্যে আপনি কতটুকু পার্থক্য দেখতে পান? আমি এইটা একটু গল্প লিখছিলাম ইতিবৃত্ত আমার এই জেনজিদের নিয়ে। কারণ আমি তখন দেখলাম যে আমার ইউনিভার্সিটিতে কিছু আমার কিছু বন্ধু যারা পড়ায় তারা এখন কোনো ডিপার্টমেন্টের চেয়ারম্যান বা প্রফেসর, তাদের কাছে আমি কন্টিনিউয়াস শুনি যে স্টুডেন্টদের এখন যে বিহেভিয়ার, অ্যাপ্রোচ, কথাবার্তা, তারা ক্লাসে রুটিন দিচ্ছে, তারা পরীক্ষা কবে দিবে সেই ডেটটা ছাত্ররা দেয়, সিলেক্ট করে দেয়। আমাদের সময় ছিল উল্টা, এবং তাদের যে ডমিনেন্স ওভার দ্য টিচার সেটা আনবিলিভেবল, আনথিঙ্কেবল এবং বেয়াদবি, এটা খুব কমন। তো এটা নিয়ে আমি লিখছিলাম ইতিবৃত্ত যে আমাদের সময়ের একটা জেনারেশন যারা 69-এর গণ আন্দোলন করেছে, বাবা করেছে 90-এর গণ আন্দোলন, আর জেনজি সে 24-এর গণ আন্দোলন। এই তিনটা গণ আন্দোলন আমি কানেক্ট করে একটা গল্প লিখছিলাম যে তিনটা জেনারেশন তারা আসলে কীভাবে কানেক্টেড বা প্রবলেমটা কোথায় এই জেনারেশনে, তারা তো অস্থির কেন, তারা তো বেয়াদবি কেন করে। পুরো জিনিসটার জ্ঞানের অভাব বা আন্ডারস্ট্যান্ডিং, বোঝা। যখন আমি বুঝতে পারবো যে আসলে ব্যাপারগুলো এরকম, তখন আমি ঠান্ডা থাকবো, চুপ থাকবো। কিন্তু যখন আমার ভেতরে নলেজটা কম থাকবে না, তখন আমার মধ্যে নানান ধরনের বিক্ষুব্ধ জিনিসপত্রের মানে হয়। তো এই কারণে আমার কাছে মনে হয় যে এখনকার ছেলেগুলো বা যারা যে তারা যে বললাম তারা খুব দ্রুত রেজাল্ট চায়। এটা একটা সমস্যা। এটা তারা বেশি পড়েও না, বেশি জানেও না। আমি কমলা হ্যারিস যখন হেরে গেল নির্বাচনে, হ্যাঁ ও একটা স্টেটমেন্ট দিছিল ওকে, তখন ওই জেনজিদের কারণে ও হেরে যায় বলা হয় যে জেনজিরা তাদের ভোট দেবে, কমলা হ্যারিসকে ভোট দেয়নি, ট্রাম্পকে ভোট দিচ্ছে এখানে ওরা ডেমোক্র্যাটদের ভোট দিল না। তো বলতেছে যে কমলা হ্যারিস বলছে যে দিস ইজ জেনজি, দে ডোন্ট রিড, দে ডোন্ট রাইট, দে ডোন্ট ইভেন নো হাউ টু ফ্যাক। সে তো এইভাবে একটা স্টেটমেন্ট দিল, সত্যি কথা তার পরে না। কারণ কি এখনকার আসলে কি আমি তো রিল, এবং এখন যদি দেখেন যে এমন কিছু বই মানে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়, আপনি সেটা এক পাতা পড়তে পারবেন না, মানে পড়ার মতো না, আমি পড়তে পারবো না, কিন্তু বাচ্চারা পছন্দ করে, মানে জেনজিরা পছন্দ করে। তারা কাজিন লাভ স্টোরি কোনো গল্প হলে মনে করে যে সেটা 5,000-6,000 রিচ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি খুব শীর্ষেন্দুর মধ্যে একটা গল্প দিবেন, শীর্ষেন্দু যেরকম গল্প লিখছেন সেই গল্প আপনি দিবেন, ওইটা হয়তো 100 লোক পড়বে। হ্যাঁ, সো টেস্টে পার্থক্য হয়ে গেছে। তো তাদের এই যে অস্থিরতা পুরোটা হলে কি তারা গভীরে যেতে আর পছন্দ করে না, প্রবলেমটা এই জায়গায়। আমি তো বুধ হয়ে শুনছিলাম আপনার কথাগুলো, আমি এবং কানেক্ট করতে পারছিলাম প্রতিটা বিষয়। আমার কাছে প্রত্যেকটা বিষয় ভাল লেগেছে। সেক্ষেত্রে আমরা একটু এই টপিক থেকে একটু বের হই, আমরা একটু দেশের বাহিরের লেখকদের এবং আমার দেশের লেখকদের মধ্যে একটু কথা বলি। দেশের বাহিরের অনেক ফেমাস লেখক আছে যারা হয়তো বা পৃথিবীতে নেই, বাট তাদের লেখা বই এখনো হাজার হাজার লক্ষ লক্ষ কপি সেল হয়। তারা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট কাভার করে গিয়েছে। আমি যদি বলি এই বই ইন্ডাস্ট্রি বলেন, লেখালেখির ইন্ডাস্ট্রি বলেন, এবং অনেক ভালো ভালো লেখক আছে যাদের এক একটা লাইন মানে
মনে হয় যে এটা একটা মানে হ্যাঁ, তার একটা প্রবাদ হয়ে গেছে এবং সারা জীবন ধরে এই লাইনটা চলছে। তো আমি যদি বলি আমার দেশের লেখকরা হ্যাঁ। কতটুকু সম্ভাবনাময় যে তাদের লেখা বইগুলো একদিন ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাবে এবং মানুষ পছন্দ করবে? আপনি এই জায়গাটায় কতটুকু সম্ভাবনা দেখেন? আমি একটু শুনতে চাই আপনার কাছে। এইখানে আমরা কি মানে খুবই হতভাগা একটা জাতি। এখানে আমাদের স্বাধীনতা 1971 সাল, এখন 2026, মানে 54-55 বছর। তো এই 55 বছরে আমাকে কেউ কেউ আমার সামনে এসে বলতে পারবে না যে বাংলাদেশে শীর্ষেন্দুর মধ্যে একটা লেখক আছে। কেউ বলতে পারবে না, বলি নাই। ওই লেভেলে কোনো লেখক নাই। সমরেশের মতো একজন, যিনি কালবেলা কালপুরুষ যারা লিখছে ওই রকম লেখা বাংলাদেশে আপনি একটা বই দেখাতে পারবেন না যেটা কালবেলা কালপুরুষের মতো, অথবা শীর্ষেন্দুর জাউ পাখি পার্থিবের মতো একটা বই আপনি আমাকে দেখাইতে পারবেন না। বাংলাদেশে হুমায়ুন আহমেদ আছেন, খুবই ভালো লিখতেন, কিন্তু হিউমারাস ছিল, ওই ধরনের বই লিখেন নাই। হুমায়ুন আজাদ স্যারের বই আমার ভীষণ ভালো লাগতো, তার প্রত্যেকটা বই আমি ওনার বই ভালো লাগতো, কিন্তু ওই যে বড় ভলিউমের বড় একটা বিস্তৃত উপন্যাস সুনীল যেগুলো লিখে গেছেন পূর্ব পশ্চিম, এই যে বইগুলো লিখে গেছেন, এইরকম একটা উপন্যাস আমরা দেখাতে পারবো না। এটা আমাদের খুবই দুর্ভাগা জাতি, যেটা পশ্চিমবাংলায় এখনো ধরে রাখছে। এখন শুধু শীর্ষেন্দু বেঁচে আছে, উনি মারা গেলে আমি জানি না কি হবে। এখন স্মরণজিৎ, উনি ভালো লিখেন, কিন্তু ওই বিস্তৃত ক্যানভাসে লেখা একটা বই বাংলাদেশে আমার কাছে সাতকাহন অথবা মানব জমিন, এরকম বই আপনি বাংলাদেশি কোনো রাইটারে আপনি দেখাতে পারবেন না আমাকে। তো এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আর যেহেতু এখন হার্ড কপি মানুষ কম পড়ে, পড়তে চায় না বড় বিস্তৃত উপন্যাস, কিন্তু কিছুটা পড়তে চায়। তো এই জিনিসগুলোর উত্তরণ কিভাবে হবে আমার জানা নাই। যদি কেউ এরকম প্রতিভাবান আসেন এবং সত্যিকার শুদ্ধ মানুষ হয় উনি, তাহলে হয়তো লিখতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না। ওকে। আপনার কি মনে হয় যে বই পড়ার জন্য বাংলাদেশের গভর্নমেন্ট থেকে বলি আমি, বা লেখকদের একটা কমিউনিটি বলি, প্রকাশকদের কমিউনিটি বলি, একটা পাঠকদের কমিউনিটি বলি, তাদের কি কি দায়িত্ব আছে, কি কি অ্যাক্টিভিটিস করলে আপনার মতে এই বই পড়ার দিকে আগ্রহটা বাড়ানো সম্ভব? কোন কোন জায়গায় গ্যাপ আছে বাংলাদেশের পার্সপেক্টিভেই আমরা বলি, সেই গ্যাপগুলো কিভাবে ফিল আপ করা পসিবল আপনার আপনার মতে? আপনি একটু যদি বল। হ্যাঁ, এটা সত্যি কথা যে মানে যে কোনো দেশের জন্য সরকার হলো সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম। গভর্নমেন্ট যদি চায়, সরকার যদি চায়, তাহলে সম্ভব সবচেয়ে বেশি। কি করে দেখেন, আমি ওদিন গতকাল একটা নিউজ দেখছিলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা এখানে একটা উত্তরের এইদিকে একটা বন তৈরি করছে। সেটা হলো কি একটা জাপানিজ পদ্ধতি বলে, মিকাওয়া বলে, যথাসম্ভব মিকাওয়া শব্দটা। এই পদ্ধতিতে আপনি উইদিন 5 to 6 ইয়ার আপনি একটা বন তৈরি করতে পারবেন, যেই বনটা দেখলে আপনার মনে হবে 50-60 বছর আগের গাছ। ওকে। উইদিন 5 to 6 ইয়ার। এই প্রযুক্তি তো বলা হয়, এটা জাপানিজ প্রযুক্তি। জাপানিজ প্রজেক্ট। ওকে। এবং এটার একটা এক্সাম্পল বাংলাদেশে আছে, চিটাগং এরকম একটা বন তৈরি করা হয়েছে, সেটা আমি পেপারই দেখেছিলাম। ঠিক ওই একই পদ্ধতিতে এই উত্তর সিটি কর্পোরেশন তারা উদ্যোগ নিল এরকম একটা বন তৈরি করবে। আচ্ছা, তাহলে সরকার যখন উদ্যোগ নিল, খুব দ্রুত এই জিনিসটা হবে এবং পারবে, এবং সে জমি পাওয়া থেকে শুরু করে এভরিথিং উইল বি ডান। তাহলে সরকার যদি চায় একটা বন তৈরি করতে পারে, যেটা মানুষের জন্য আমরা অনেক চিৎকার চেঁচামেচি করলে এগুলো পারবো না সাধারণ মানুষ। আপনি যদি রাজশাহী সিটিতে কখনো যাওয়া হয়েছে আপনার? হ্যাঁ, আসছি। আচ্ছা, পার্থক্যটা কি অন্যান্য অবশ্যই চোখে পড়ে, অবশ্যই চোখে পড়ে। মানে আপনি যেটা অন্যান্য শহরের থেকে, হ্যাঁ, আমি যদি একদম সহজ করে বলি, গাছ অনেক বেশি। আপনি যদি যান এখন মন্ত্রমুগ্ধের মতো দেখবেন যে মাঝখানের যে এখানে কৃষ্ণচূড়া ফুটে আছে, রাইট, জারুল ফুটে আছে, সোনালু হলুদ রঙের সোনালু ফুটে আছে, রাস্তাগুলো প্রশস্ত, এবং প্রত্যেকটা রাস্তার মাঝখানে এত সুন্দর করে যে ডিভাইডার, সেখানেও গাছ লাগানো। ল্যাম্পপোস্টগুলো দেখলে আপনি তাকিয়ে থাকবেন যে পদ্ম ফুল ফুটে আছে। যেদিকে যাবেন বসার জায়গা আছে, ওখানে বসে আড্ডা দেয়। তাহলে এই টাকাগুলো কি ওই লিটন সাহেব, তো উনি নিজের টাকায় করছেন না গভর্নমেন্ট টাকায় করছে? গভর্নমেন্ট টাকায় করছে। ওখানে কোনো কিছু প্রফিট করেন নাই, প্রফিটও করছেন। তাহলে তো সম্ভব। তার মানে যদি আমার যদি ইচ্ছা থাকে এটা ভালো কিছু বানাবো, আমার সিটির একটা মেয়র যদি চায়, তাহলে রাজশাহীর মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র উনি পারছেন, উনি সদিচ্ছা চায়, উনি গভর্নমেন্টের বাজেট দিয়ে পারছেন। হ্যাঁ, তার বাংলাদেশে অনুভব পারে না কেন? তাহলে তার সদিচ্ছা নাই, তার ওই ভিশন নাই, সে ওই মন মানুষের মানুষ না। এই কারণে তো সরকার যখন চায়
আপনি পুরো পাল্টে দিতে পারেন। তো সরকার যদি চায় যে না আমরা বই পড়াটাকে উৎসাহিত করব, সবচেয়ে ইজি সরকারের কাছে, কারণ বাংলাদেশের যে কটা প্রাথমিক বিদ্যালয় আছে, যে কটা, এটা তো একটা বড় চ্যানেল। ওইখানে যদি গভর্নমেন্ট থেকে যদি বৃত্তিও দেয় যে যারা এই এই এখানে একটা ভালো গল্প লিখতে থাকে তাকে একটা পুরস্কার দেওয়া হবে, অথবা একটা গল্প করে তারা ফিডব্যাক দিবে, ফিডব্যাক দেওয়ার উপরে কোনো পুরস্কার থাকবে অথবা কিছু নম্বর থাকবে, তাহলেই তো হয়। এটা তো কিছুই না, গভর্নমেন্টের স্পন্সর লাগবে অবশ্যই। এইটার সাথে একটা বিষয় চলে আসে। আমি জানি না এটা লেখালেখি বা বইয়ের সাথে রিলেভেন্ট কিনা, বাট আমি মনে করি যে একজন লেখক মানুষ অনেক সচেতন মানুষ। এই জায়গা থেকে আপনার কাছে আমি প্রশ্নটা করি। আমরা স্বাধীন হয়েছি যদি বলি 1971, এখন চলছে 2026, 50 বছর প্লাস, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। সে জায়গা থেকে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকেই তাকাই, আমাদের এশিয়ার দেশগুলোর দিকেই তাকাই, আমরা তাকাতে পারি মালয়েশিয়ার দিকে, আমরা তাকাতে পারি সিঙ্গাপুরের দিকে। হ্যাঁ, আমরা কেন মালয়েশিয়া, সিঙ্গাপুর হতে পারলাম না? আপনার কি মনে হয়? আমরা কোন জায়গাতে আমাদের মানে গ্যাপটা আপনার কি মনে হয় বলেন তো? এখানে যেটা যেটা হয়েছে যে আমরা তো পিছিয়ে আছি ওদের থেকে। আমরা পিছিয়ে। এটা তো মানছি আমরা। এটা মানছি। আমরা কেন পারলাম? যখন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আপনি যখন এরকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হতে যাবেন, যেটা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে হয়েছে, আপনি জানেন যে মাহাথির ওনার যে দল, ওনার দলটা ক্ষমতায় ছিল বোধহয় 50 থেকে 60 বছর। হ্যাঁ। সিঙ্গাপুরও একই, হুম। যারা ক্ষমতায় আসছিল। তো এবং তারা কিন্তু ডিকটেটর, কিন্তু তারা গুড ডিকটেটর। তো ডিকটেটর যদি আমাদের দেশ মতো জায়গায় ডিকটেটর গুড হতে হবে, যদি গুড ডিকটেটর হয় তাহলে বাংলাদেশ এভাবে উঠবে। অবশ্যই। বাংলাদেশ এখনও দেখেন, বাংলাদেশ সারা পৃথিবীতে যে এখন ইকোনমিক টালমাটাল অবস্থা, এবং আমাদের বললো যে বিগত সরকার লক্ষ লক্ষ কোটি, লক্ষ হাজার কোটি ডলার পাচার করে ফেলছে। তারপরে কিন্তু আমার ইকোনমি কিন্তু, মানুষ কিন্তু না খেয়ে নাই, ইকোনমি এখন স্ট্রং। যখন ডলারের দাম 86 থেকে 122 টাকায় গেল এখন, তখন কিন্তু শেক হয় না কিন্তু আমার, যেটা অন্যান্য রাষ্ট্রপতির যে অন্যান্য কান্ট্রিতে যেভাবে শেকিংটা হয়েছে, সেটা বাংলাদেশে কিন্তু আমরা সেটা কনজিউম করতে পেরেছি। তো বাংলাদেশে ইকোনমি স্ট্রং, বেসরকারি যে খাতগুলো আছে, আপনি গার্মেন্টস বলেন, ওষুধ শিল্প বলেন, বাইসাইকেল তৈরি হয়, এই পুরনো জাহাজ ভাঙার যে শিল্পগুলো, তো এই যে শিল্পগুলো, এই বেসরকারি খাতগুলো কিন্তু দেশকে একদম স্ট্রংভাবে ধরে আছে। এবং আপনি দেখেন যে বাংলাদেশে 20 কোটি মানুষ, আমাদের মানে কি চালের যে প্রোডাকশন, যদি মনে করেন মাছ, আপনি কি এত মাছকেও বাংলাদেশে পৃথিবীতে বাংলাদেশ সুস্বাদু মাছের প্রোডাকশনের সেকেন্ড বা থার্ড। তো এটা কি পসিবল নাকি? ছোট দেশ তো ছোট, আমরা তো করছি, তা আমাদের সক্ষমতা কিন্তু অনেক উপরের লেভেলে, কিন্তু আমরা পারতেছি নাকি আমাদের মধ্যে যে একতাবদ্ধ হয়ে যে একটা ইউনিট ডিরেকশনে, সেটা আমরা যেতে পারছি না। রাজনৈতিক দেখা যায় পালাবদল হয়, এবং যদি গুড ডিকটেটর না হয়, যিনি একদম উপরে আছেন, উনি ভালো হতে হবে, ওনার দেশের প্রতি মায়া থাকতে হবে, উনি ভালো হলে সব ঠিকঠাক হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে একটা গভর্নমেন্ট যদি চায়, ওই যে যেমন রাজশাহী মেয়র চেঞ্জ করছে, এই দেশটা সিঙ্গাপুর হওয়ার মতোই, আশেপাশে কেউ আমাদের সামনেও দাঁড়াতে পারবে না, আমাদের যে সক্ষমতা আছে, সত্যি বলতে। আমার কেন জানি মনে হচ্ছে যে আমি যদি আরেকটু অফ টপিকে আপনার সাথে কথা বলতে পারতাম, আমার খুব ভালো লাগতো। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমাদের অডিয়েন্স যারা শুনছে দেখছে, তাদেরও বিষয়গুলো অনেক অনেক বেশি ভালো লাগছে। আমি সব জায়গাতেই মোটামুটি যে জায়গাতেই আমার হট সিটে বসা হয়, আমি একটা প্রশ্ন করি। বিভিন্ন ইন্ডাস্ট্রি মানুষের সঙ্গে আমার বসা হয়েছে, ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে বসা হয়েছে, মিডিয়া ইন্ডাস্ট্রি মানুষের সঙ্গে বসা হয়েছে। একটা প্রশ্ন আপনি দেখবেন খুব ঘুরপাক খায়, যে এআই সব কিছুকে চেঞ্জ করে দিচ্ছে, অল্টারনেটিভ করে দিচ্ছে, মানুষের জব কমে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গায় লেখকদের অপরচুনিটি কমবে কিনা এআই এর কারণে? না, আমি তো কি এত উই আর ব্লেসড, আমরা ব্লেসড হচ্ছে। আমি আমার বন্ধুদের সাথে আলাপ করি যে আচ্ছা, শীর্ষেন্দু সেই 1976 সালে যাও পাখি লিখছে, আমি দেখলাম, আমি সেটা মন্ত্রমুগ্ধের মতো টানা 2 দিন পড়লাম। আমি তো ব্যস্ত, আমি একটা জব করি, আমি টানা 10.5 ঘন্টা এই বইটা করে শেষ করলাম। তো ওই সময় লিখছেন কীভাবে? এবার আমি কি করি, কেন বললাম যে আমি একটা গল্প লিখতে গেলে, আচ্ছা আমি কখনো হয়তো আমার এই রংপুর যাওয়া হয় নাই, বা তাহলে রংপুরের একটা জেলার একটা গ্রামের নাম কি হবে, আমি ওই পদ্ধতি লিখবো, তখন আমি দ্রুত গুগলে সার্চ দিই, আগে গুগলে সার্চ দিতাম। অথবা একটা মেয়ে বিষ খেয়ে ইমার্জেন্সিতে আসছে, সেখানে ডক্টর কি ম্যানেজমেন্ট দেয়। আমি যেহেতু ফার্মেসি নিয়ে পড়াশোনা করছি, এই ব্যাপারগুলো আমি জানি, তারপরে আমি লেখার সময় তো খুব ডাক্তাররাও পড়েন, হ্যাঁ, তো আমি দেখুন ইমার্জেন্সি তার ম্যানেজমেন্টটা কীরকম হয়, ওটাকে দেখে নিই।
আচ্ছা এগুলো যে গুগলের সার্চ সময় লাগতো যে কোথায় কি আছে কয়েকবার। এখন এআইকে বলি যে আচ্ছা এরকম একটা মেয়ে ইমার্জেন্সি আসলে কী হবে, ও দ্রুত লেখে। তো দেখলাম আমি বুঝে ফেলি আচ্ছা এই। তো আমার কাছে লেখাটা কিন্তু অনেক সহজ হয়েছে। হ্যাঁ, আমি যে তথ্যগুলো খুব সহজে পেয়ে যাচ্ছি, কিন্তু আগেকার মানুষ তাদের কিন্তু প্রচুর বই থাকতো। একটা যে এই যে চাঁদের পাহাড় লিখছেন একে বিভূতি তার কীভাবে ওটা লিখলো ওটা নিয়ে তো আফ্রিকার মতো একটা জায়গা তার মধ্যে পড়তে হয়েছে। হ্যাঁ অবশ্যই। তাহলে আর এই যুগে জিনিসটা আমি আফ্রিকাতে না যেও, আমি কি আফ্রিকার ইউটিউবের ভিডিও দেখি। আমি একটা গল্প লিখছিলাম, আমি কখনোই মিরপুর চিড়িয়াখানায় যাই নাই। আচ্ছা, এখন ওটা একটা ফটো পেয়েছিল মিরপুর চিড়িয়াখানার উপরে। তো আমি ইউটিউবে বললাম আচ্ছা ইউটিউবে আমি মিরপুর চিড়িয়াখানার ভিডিও দেখলাম যে কোন দিকে বাঘের খাঁচা করলে, ওটা দেখে ওটা মাথায় না তারপর লিখতে বসলাম। কিন্তু এই সুযোগটা তো আগে ছিল না। সুতরাং বর্তমান প্রযুক্তি যেগুলো আসতেছে এআই, এগুলো মানুষের লেখালেখিকে অনেক অনেক সহজ করবে। কেন? তথ্য দিবে। এমন না যে না আমাকে একটা গল্প লিখে দাও, ওইটা হবে না। এটা 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 কি সৃজনশীলতাকে কমাবে আপনার মনে হয়? কোনটা? এই যে ধরেন এই যে সহযোগিতা করছে। না, এটা মারাবে। এতে মানে লেখক আরো মানে কি মানে নিখুঁতের কাছাকাছি যাবে, যে তার ভুলভালটা কম হবে, মানে সে সঠিক তথ্যটা পাবে। এটাই। রাইট। আচ্ছা, আমরা পরবর্তীতে আপনার পাঠকদের জন্য কি কি গল্প পেতে যাচ্ছি, পরবর্তীতে পাঠকদের জন্য কি কি প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন, কি কি উপহার দিতে যাচ্ছেন, আমরা একটু যদি শুনতে চাই আপনার কাছে। আচ্ছা, সত্যিকার অর্থে দেখা গেলো যে আমি প্রথম দিকে কিছু ছোট ছোট গল্প লিখতাম, সামাজিক গল্প লিখতাম, রোমান্টিক গল্প কিছু লিখতাম, থ্রিলার খুব বেশি লিখতাম, থ্রিলার লিখতাম। তো লিখতে 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 এখন এই যে যেটা বললেন যে একটা পট পরিবর্তন হলো, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে নানান ধরনের মানুষ বিভ্রান্তিমূলক কথাবার্তা বলা শুরু করলো। আমি কখনোই ইতিহাস পড়তে পছন্দ করি না। তো মানে আমার ভালো লাগতো না আর কি ইতিহাস পড়তে। সায়েন্সের স্টুডেন্ট দেখলে ওদিকে ভালোই লাগতো না। কিন্তু যখন মানুষ এরকম বলা শুরু করলো, তখন আমি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পড়া শুরু করলাম। পড়তে পড়তে বিশ্বাস করেন আমি আমার জীবনে যে শেষ দুটো বই এখন পর্যন্ত, একটা হলো অনিঃশেষ নক্ষত্র, লিখলাম হলো গিয়ে জগৎজ্যোতি দাসকে নিয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম বীরশ্রেষ্ঠর নাম হলো জগৎজ্যোতি দাস, কিন্তু ঘোষণা হয়েছিল তাকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়নি। বাংলাদেশের প্রথম বীরশ্রেষ্ঠ জগৎজ্যোতি দাস, একজন বেসামরিক লোক। আমাদের 7জন যে বীরশ্রেষ্ঠ, তারা বীরশ্রেষ্ঠ, তাদের নিয়ে কোনো নেই, কিন্তু ওনার নামটা সর্বপ্রথম ঘোষণা করা হয়েছিল। উনি মারা যান 1971 সালের নভেম্বরের 14 তারিখ। তো না সরি 16 নভেম্বর, ঠিক 1 মাস আগে, বিজয়ের 1 মাস আগে। তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলা হয়েছিল যে জগৎজ্যোতি দাসকে এরকম। তো সেই মানুষটাকে কেউ জানে না তার নাম। তো হঠাৎ করে ফেসবুকে পোস্ট দেখে আমার আগ্রহ হলো যে কী ব্যাপারটা কী। পরে পড়াশোনা করে দেখলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে এমন দুর্ধর্ষ তো এরকম গেরিলা যোদ্ধা ছিল, কেউ আমরা জানি না। তাকে নিয়ে সিলেটবাসী 4টা বই লিখছে। অঞ্জলি লাহিড়ী নামে ভারতে একজন বই লিখছে, সেই বই আমি পড়লাম। আমি পড়তে 10 বার করে পড়লাম, নানান জায়গা থেকে তথ্য সংগ্রহ করলাম। তারপরে তাকে নিয়ে আমি একটা বই লিখলাম, অনিঃশেষ নক্ষত্র। বইটা শুরু হয়েছে আমাদের দেশবাতি 1947 থেকে একদম 1971। আপনি যদি কখনো সময় হয়, আপনি আপনার গুগলে সার্চ দেবেন জগৎজ্যোতি দাস, আপনি হাজার হাজার ফাইল পাবেন ওনার সম্পর্কে। এবং আমরা সেটা যে মুক্তিযুদ্ধ মানে কি 303 রাইফেল, কিন্তু এই লোকটা পানিতে ডুব দিয়ে যে জাহাজে যে পাকিস্তানি জাহাজে মাইন লাগাই দিত, সেই জাহাজ উড়ে যেত। সে 13 জনের এক দল নিয়ে 200 জনকে মেরে ফেলছে, সেই যুদ্ধও আছে। তো এরকম একটা মানুষ ছিল। তো উনি তার শেষ যুদ্ধে মারা যায়, এবং ওনার যে সহকর্মী ছিল তার কোলে সে মারা যায়। সেই সহকর্মী বেঁচে ছিল, তার মেয়ে আমার এই গল্প পড়ে বলছে আমার বাবা তো আমার বাবাই ছিল সেই ইলিয়াস চৌধুরী সাথের। তো আমি তো এখন হলো গিয়ে এটা লিখছি, তার আগে লিখছিলাম দায় হলো গিয়ে আমাদের যুদ্ধ শিশুদের নিয়ে, আমাদের যে বীরাঙ্গনা তাদের নিয়ে লেখা একটা গল্প। তো দুটোতে একদম সত্যিকার ইতিহাসটা তুলে আনা, যে মানে নির্মোহ দৃষ্টি থেকে, যে তো সেই যাকে যেটা মানে এখন আমাকে ইগনোর টানে, এই মানে পড়তে ইচ্ছে করে। ওকে, আমি এটাকে যদি আরও একটু কন্টিনিউ করতে পারতাম আমার খুব ভালো লাগতো। আমার মনে হচ্ছে যে আপনার সাথে রুমে বসে গল্প করার মতো আড্ডা দিচ্ছি। আমার কাছে প্রত্যেকটা বিষয় ভালো লাগছে, বাট সময় স্বল্প আমাদের, সময়ের মধ্যেই সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। আমি যদি একটু শেষ মুহূর্তের প্রশ্ন কয়েকটা করতে চাই, এর মধ্যে একটা প্রশ্ন, আপনার জীবন নিয়ে যদি উপন্যাস লেখা হয়, সেই উপন্যাসের নাম কি হবে? ও আচ্ছা, না আমি এটা অলরেডি মানে অনেকখানি লিখে রাখছি।
সেটা নামে ঋদ্ধ জীবন গল্প, ওই উপন্যাসের নাম, যেটা আমি শুরু হয়েছে একদম 90s সময়। প্রথম পর্বে এরকম যে থান্ডার ক্যাটস কার্টুনের শব্দ আসতেছে, আমি তখন ক্লাস 3 বা 4 পড়ি। আমরা কয়েকজন একটা বাসার জানালায় উকি দিয়ে দেখতেছি কার্টুনটা। তো যার বাসায় দেখতেছি সে কিছুর পরে জানালাটা বন্ধ করে দেয়। তো ওখান থেকে শুরু হয়েছে। তো আমি আমার জীবন নিয়ে অলরেডি আমার লেখা আছে এবং সেটার নামও ঠিক করে ঋদ্ধ জীবন আর কি। সুভাষ যখন নিজের জীবনের ইতি টানবে সেই সময়ে তিনি তাকে কোথায় দেখতে চায় এবং এই পৃথিবীর জন্য, আমি শুধু বাংলাদেশের কথা বলবো না, এই পৃথিবীর জন্য কি রেখে যেতে চায়? সত্যিকার অর্থে আমি দেখতে চাই যে আমি যেন শীর্ষের মধ্যে লিখতে পারি। অন্তত উনি যেভাবে লিখেন আমি মন্ত্রের মধ্যে পড়ি। এরকম একজন ঋদ্ধ একজন ঔপন্যাসিক হতে চাই, লিখতে চাই, এবং আমার লেখা যেন মানুষকে শুদ্ধতার দিকে নিয়ে যায়, মানুষ যেন শুদ্ধ হয়। জাস্ট এটা আমার চাওয়া, এটাই চাওয়া। আল্লাহ পাক আপনার চাওয়াকে পূরণ করুক। আমরা একদম শেষ মুহূর্তে আছি। বইটয়ের পাঠক এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি শেষ মুহূর্তে কিছু বলার থাকে। সত্যি কথা বলতে কি যে বইটই পাঠকদের জন্য একটা ব্লেসিং আমি মনে করি। কারণ হলো গিয়ে হার্ড কপি আমাদের এখন ওইভাবে পড়ার সময়টা সত্যিই কম, বা সবসময় টেনে নিয়ে যাওয়া সম্ভব না। আবার যারা বিদেশে থাকেন তারা খুব আফসোস করেন দেশে এসে বই নিতে পারেন, রাইট? তারা খুব করে অনুরোধ করেন, ভাই এগুলো ইবুক দেন, খুব ভালো হয়। তো ইবুকটা আমি মনে করি একটা ব্লেসিং, সত্যিকারের ব্লেসিং, এবং এটা থেকে যায়। দেখা গেল কি যে আমার কিছু খুব ভালো বই, যেমন দ্য স্প্যারোস নেস্ট আমি একটা লিখছিলাম, সেই বইটা ওই প্রকাশনী এখন আর ছাপায় না। সে তাদের ব্যবসা হয়তো বন্ধের দিকে, সেই কারণে আর ছাপায় না। তাহলে বইটা নষ্ট হয়ে গেল, এটা কখনোই পাঠকরা পাবে না। কিন্তু যদি ইবুক থাকতো তাহলে সারা জীবন থেকে যেত অবশ্য। তো এইটা আমি মনে করি পাঠকদের জন্য ব্লেসিং। এবং দিন দিন বইটই এবং এর যে পাঠক কিন্তু অনেক বাড়ছে সত্যিকার অর্থে। বাড়ছে কারণ হলো কি, এখানে সে তার ভালো লেখাও পাচ্ছে। ওকে, আপনার কি মনে হয় যে বইটয়ের মতো আরো প্ল্যাটফর্ম বাংলাদেশে হওয়া উচিত কিনা? মানে আমি যতদূর জানি, আমার খুব এই বিষয়ে আমি জানাশোনা কম, তবে 1-2টা আমি জানি আছে অবশ্যই। কম, যখন একটা প্রোডাক্ট মার্কেটে আসে তার তো কম্পিটিটর আসবেই, এবং কম্পিটিশন কখনোই মার্কেটকে ছোট করে না, বড় করে, এক্সপ্যান্ড করে। এটা আমি বিশ্বাস করি না। এটার সাথে একটা এক্সাম্পল আছে দারুণ, বাট আমি একদম শেষ মুহূর্তে আমার দিতে মন চাচ্ছে এটা। তো যাই হোক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বেশি বেশি করে বই পড়বেন। পরবর্তী পডকাস্টে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আল্লাহ হাফেজ।